আসর বসে, তো এটা মাঝে মাঝে শোনা হতো। তো অনেকদিন পরে আজকের এরকম একটা আয়োজন, আমি আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কাজী সাব্বির সাহেব এবং সম্মানিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ। আজকে এরকম একটা পরিবেশে আমরা আপনাদের কবিতাগুলো শুনছি, এরকম পরিবেশ পরিস্থিতি আমরা অনন্তকাল শুনে যেতে চাই, দেখতে চাই। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের এই যে কবিকুল, সাহিত্যিক কুল, সাহিত্যিক সমাজ, কবি সমাজ, এই কবি সমাজকে স্বাধীনতার 54 বছরে নানান শ্রেণীতে নানান বিভাজনের মাধ্যমে এতটাই বিভাজিত করা হয়েছে যে আজকে এই কবিকুল বলেন, কবি সমাজ বলেন, এখানেও রাজনীতির নোংরা থাবা তাদেরকেও অ্যাটাক করেছে। এটা যদি না থাকতো তাহলে সত্যিকার অর্থে এই কবিকুল হইতো আমাদের সমাজের সম্মান এবং শ্রদ্ধার শিরোমণি। কিন্তু আমরা সেটা করতে পারি নাই, বিকজ এই 54 বছরের নোংরা রাজনীতি আমাদের প্রত্যেকটা সেগমেন্টকে একবারেই ধ্বংস করে দিয়েছে। আজকে আমার অত্যন্ত ভালো লাগলো এই কারণে, এখানকে আমাদের সম্মানিত আমাদের রাজু ভাই, তিনি শুরুতেই বললেন যে আমরা শহীদদেরকে স্যালুট জানাই। এটা অবশ্যই করতে হবে। 1971 সাল থেকে 2024 সালের প্রত্যেকটি বিপ্লবে, প্রত্যেকটি সংগ্রামে যারা শহীদ হয়েছেন, সেই বীর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান যদি না থাকে তাহলে এই বাংলাদেশকে আমরা কখনোই এগিয়ে নিতে পারবো না। এটা আমাদের রাখতেই হবে। 71কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বড় দুঃখের বিষয়, 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিলেন, শহীদ হলেন, এই বাংলাদেশকে একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ করে দিয়ে গেলেন আমাদের জন্য। কিন্তু ওই সময়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শহীদ হলেন, জীবন দিলেন, তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য কিংবা স্বপ্নের বাংলাদেশ পরবর্তীতে যারা দেশ পরিচালনার চেয়ারে বসেছিল তারা বাস্তবায়ন করতে পারে নাই। তারা ওই সময় জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। এই জন্য 90 সালে এসে আরেকটি লড়াই করতে হলো আমাদের। কি লড়াই? ফ্যাসিবাদ বিরোধী লড়াই, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে না ভাই? আপনারা সবাই 90 সালের আন্দোলনের বিপ্লবী নেতা ছিলেন। ওই 90 সালের যে বিপ্লব, এরশাদ বিরোধী বিপ্লব, স্বৈরাচার বিরোধী বিপ্লব, ওই বিপ্লবের পরবর্তীতে 3টা রাজনৈতিক জোটের সমন্বয়ে ওই আন্দোলনটা হয়েছিল। ওই 3 জোটের একটা রূপরেখা ছিল, সেই রূপরেখা আবার 90 পরবর্তীতে যারা ক্ষমতায় আসলেন তারা বাস্তবায়ন করলেন না, তারাও প্রতারণা করলেন। এই জন্য 2024 সালে এসে আরেকটি বড় লড়াই আমাদের করতে হলো, বড় সংগ্রাম করতে হলো। আমাদের সামনে 2000 ছাত্র জনতা জীবন দিলেন, আমাদেরকে রিমান্ডে নিয়ে 15 দিন অমানবিক নির্যাতন করেছে, যেটা আপনাদের বলে আমরা শেষ করতে পারবো না। তারপরেও আমরা দমে যাই নাই। আমরা এই জালিম ফ্যাসিস্ট ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনার দোসরদের কাছে মাথা নত করি নাই। অনেকবার চেষ্টা করেছে আমাদেরকে দমানোর জন্য, আমরা মাথা নত করি নাই। আমরা এখন একটি বিপ্লবী বাংলাদেশ পেয়েছি। এই বিপ্লবী বাংলাদেশকে আমরা এই নবীন প্রবীণের সমন্বয়ে সম্মিলিতভাবে যদি গড়ে তুলতে না পারি, বিনির্মাণ করতে না পারি, এই যে এখানে প্রায় অসংখ্য মানুষ উপস্থিত আছেন, আপনারা লিখে রাখতে পারেন, আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আপনার সন্তানদের আবার রাজপথে নামতে হবে, আবার জীবন দিতে হবে, কোনো লাভ নেই। তো এই জন্য আমরা যাতে বারবার জীবন দিতে না হয়, বারবার রক্ত দিতে না হয়, সংগ্রাম করতে না হয়, সেরকম একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আপনাদের সবাইকে নিয়ে। সেই অগ্রযাত্রাই শুরু হয়েছে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকলে, সাথে থাকলে আমরা সেই তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। তবে মনে রাখতে হবে, আমরা সেই ফ্যাসিবাদী শক্তির অন্যতম কমান্ডার যিনি ছিলেন, হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু তার দোসররা আমাদের চতুর্দিকে বসা। ডানে তাকালেও তারা, বামে তাকালেও তারা, সামনে পিছনে সব জায়গায় এই যে নানান দিকে নানান ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি ঘটনা তাদের পরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে। এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখলেন না, আমাদের মেঘনা নদীতে একটা জাহাজে 7 জন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অনেকেই বলে এটা জলদস্যুদের কাজ। ন, ওই জাহাজের একটা মালামাল পর্যন্ত নড়েচড়ে নাই, একবারে অক্ষত জাহাজ, কিচ্ছু হয় নাই, শুধু 7 জন মানুষকে কুপিয়ে ফেলে রেখে গেছে। সারা দেশে গুপ্ত হত্যা শুরু হয়েছে না, 6 জন সমন্বয়ককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা ঘটনা ওই দিল্লি থেকে বসে খুনি হাসিনা তার দোসরদের দিয়ে বাস্তবায়ন করাচ্ছে। গত পরশুদিন দেখেছেন আমাদের বাংলাদেশ যেখান থেকে পরিচালিত হয়, বাংলাদেশ সচিবালয়, এই সচিবালয়ে ভয়াবহ আগুন।
এবং আগুনটি দেখবেন দুটি জায়গায়, এবং এই যে দুটি জায়গায়, সেই দুটি জায়গা কোথায় জানেন? আমাদের তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ যেই মন্ত্রণালয়ে বসে ঠিক তাদের অফিসগুলোকে টার্গেট করে এই আগুন ধরে দেওয়া হয়েছে। কেন আগুন দেওয়া হলো? কারণ তারা এই কারণেই আগুন দিয়েছে যাতে বাংলাদেশে এই খুনি ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার না হয়, তাদের বিচার যাতে থেমে যায়, তাদের বিচার যাতে স্তম্ভিত হয়ে যায়, এই জন্যই মূলত পরিকল্পিতভাবে ওই জায়গায় আঘাত করা হয়েছে। আমাদের এই প্রশাসন যন্ত্রের আওয়ামী আমলাদেরকে উস্কে দেওয়া হচ্ছে, তারা এই সচিবালয়ে বিপ্লব করছে, এখানে বিক্ষোভ করছে, মিটিং করছে, মিছিল করছে, অথচ 15 বছরে এই আমলারা একটা অন্যের বিরুদ্ধে একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত মুখ থেকে বের হয় নাই, তাদের একটা কথা বলে নাই। আর আজকে তারা অধিকার নিয়ে সচেতন, তারা মিছিল করছে, এরা প্রত্যেকেই খুনি হাসিনার দোষর। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ওই দিনই যে আপনি আপনার এই প্রশাসন যন্ত্রকে আওয়ামী মুক্ত না করতে পারলে আপনি নিজেও হারবেন, বাংলাদেশকেও আপনি বিপদের দিকে ঠেলে দিবেন। আপনার চেয়ারের নিচে 2000 ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে আরে আমি তো একবারে মহা চেয়ারে বসে গেছি, নো, আপনার এই চেয়ার আমাদের 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত চেয়ার। এই চেয়ারে আপনাকে বসিয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, আপনার উপরে গুরু দায়িত্ব দিয়েছি আমরা। আর আপনি যদি সেই গুরু দায়িত্ব পালন করতে ব্যর্থ হন কিংবা না করেন, তাহলে আপনি নিজেও বিপদে পড়বেন, বাংলাদেশও পড়বে। ইউনূস সাহেব আমাদের দেশের জন্য বড় একটা নিয়ামত, কোনো অস্বীকার করার কারণ নেই, কিন্তু মনে রাখতে হবে একই সাথে তার উপদেষ্টা পরিষদে কয়েকজন আওয়ামী দোসর যুক্ত হওয়ার কারণে আজকে এই নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। আমরা বলেছি এই আওয়ামী দোসরদের সরাতে হবে, তারা এখন পর্যন্ত আমাদের কথায় কান দিচ্ছে না। শুরু হয়ে গেছে আওয়ামী লীগ জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে বাংলাদেশকে বড় ধরনের একটা অরাজক পরিস্থিতিতে ফেলার জন্য চেষ্টা করছে, তার আলামত শুরু হয়ে গেছে। এই যে নানান জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দেখেও যদি তারা মনে করে যে আমরা খুব ভালো আছি, আমরা ভালো নেই, কিন্তু আমাদের ভালো থাকতে হবে। আমরা শপথ নিয়েছি শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না, প্রতারণা করব না, ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে আমরা ব্যর্থ হতে দিব না। এই বাংলাদেশকে আমরা তরুণদের নিয়ে স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করবই করব, এটা আমাদের শপথ, এটা আমরা বাস্তবায়ন করবই। এখানে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। তাই আপনারা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আমরা সেই স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে অগ্রযাত্রা, যে সংগ্রাম শুরু করেছি, সেটা আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে নিবই। আমি বারবার বলছি আপনাদের, 71-এ জীবন দিয়েছি, 90-এ জীবন দিয়েছি, 24-এ আবারও জীবন দিলাম। আগামীতে আমরা আর জীবন দিতে চাই না, আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত, অনেক সংগ্রামের বিনিময়ে আজকের এই নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ। এই যে মুক্তভাবে কবিতা চর্চা করছেন, কবিতা পাঠ করছেন, এটা কি বিগত 15 বছরে সম্ভব ছিল? এখানে যারা আছেন 15 বছরে জিয়াউর রহমানের নাম নিলে অলিখিতভাবে মামলা হয়ে যেত, হতো না? ভাসানীর নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, কেন জানেন? যারা 15 বছরে ক্ষমতায় ছিল তারা মনে করে মাওলানা ভাসানীর নামটি সামনে আসলে তাদের মহামানব শেখ মুজিবুর রহমান হারিয়ে যেতে পারেন। তো কি এমন মহামানব বানালেন, কি এমন জাতির পিতা বানালেন যে আরেকজন সামনে আসলে তিনি হারিয়ে যাবেন? এরকম জাতির পিতা তো আমরা চাই নাই। আমরা এমন জাতির পিতা চাই, দল মত নির্বিশেষে যাকে ভালোবাসবে মাথার উপরে তুলে রাখবে। আমরা এমনটি চেয়েছিলাম, কিন্তু তারা বানাতে পারে নাই। শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, তাদের নাম আজকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। তো এই যে ইতিহাস বিকৃতি, সঠিক ইতিহাস আমাদের আসল ইতিহাস থেকে দূরে ঠেলে দেওয়া, এই কালচার, এই সংস্কৃতি বাংলাদেশে যাতে আগামীতে না আসে, সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। যারা মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন তাদের প্রত্যেককে আমরা স্মরণ করব। আমরা শেখ মুজিবকেও স্মরণ করতে চেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগে সেটা করতে দেয় নাই। আওয়ামী লীগের শেখ মুজিবকে তাদের দলীয় সম্পত্তি বানানোর কারণে তাদের নেতারা শেখ মুজিবের ছবি টাঙিয়ে চাঁদাবাজি করতো, টয়লেটে পর্যন্ত শেখ মুজিবের ছবি লাগাতো, বলতো 10 টাকা টয়লেট করে যান। না হাসিন না ভাই, এরকম অসংখ্য ঘটনা মিডিয়াতে আসছে। তারা পারে নাই। যেহেতু আজকে বিএনপি বাংলাদেশের বড় দল, তাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদেরকে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে। এখন পর্যন্ত জনাব তারেক রহমান তার যে সুচাতুর সিদ্ধান্ত এবং তিনি যেভাবে দল পরিচালনা করছেন, আমরা আশাবাদী
তিনি তরুণদের সেন্টিমেন্ট বুঝতে পারছেন, তরুণদের সেন্টিমেন্ট বুঝেই কিন্তু তিনি সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং দল পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন। যদিও নানান জায়গায় নানান কথা আমরা শুনতে পাচ্ছি, নানান খবর আসছে, তারপরেও তিনি দক্ষ হতে চেষ্টা করে যাচ্ছেন। এই যে চেষ্টাটা, এটা অব্যাহত রাখতে হবে। আমাদের কথা পরিষ্কার, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে তরুণদের বাদ দিয়ে কেউ যদি কোনো চিন্তা করে, তাদের চিন্তা এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কারণ এই তরুণরা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সুতরাং এই তরুণদের নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ সবার। এই বাংলাদেশে আমরা ইন্ডিয়ান কোন আধিপত্যবাদ চলতে দেব না, পাকিস্তানি কোন আধিপত্যবাদ চলতে দেব না, আমেরিকান কিংবা চাইনার আধিপত্যবাদ চলবে না। এই বাংলাদেশ কেবল আমাদের। এই বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব, এদেশের জনগণ নেবে। এখানে ভারতীয় কোন দাবিদারি করার চেষ্টা করলে তাদের রক্ত চক্ষুকে উপড়ে ফেলতে আমরা বিন্দু পরিমাণ কাল বিলম্ব করব না। নো ইন্ডিয়া, নো পাকিস্তান, নো আমেরিকা, নো চাইনা, অনলি ফর বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের শপথ। এদেশ আমাদের। আমার দেশ কিভাবে চলবে ইন্ডিয়া বলে, সেটা আমরা সিদ্ধান্ত নেব। হু আর ইউ? আমি গত কয়েকটা টক শোতে ছিলাম, ওদের রিপাবলিক টেলিভিশন ইন্ডিয়ান, একবারে ধোলাই করেছি। ওদের বক্তারা আমার সামনে কথা বলার সাহস পায় নাই। আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। একটা কথা আমি বারবার বলি, 1971 সালের যুদ্ধে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, এটা আওয়ামী বয়ান, এটা আওয়ামী লীগ বলতো সবসময়, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা একটি বয়ান। আওয়ামী লীগ শুধুমাত্র চেয়েছিল ভারত সহযোগিতা করুক, আর ভারত চেয়েছিল বাংলাদেশ পাকিস্তান থেকে খালি আলাদা হোক, কাট অফ। কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়, এটা ইন্ডিয়া চায় নাই। আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, আরেকটি দেশের সাথে চোখে চোখ রেখে বার্গেনিং করা। কেউ আপনার দেশের দিকে তাকালে আপনি সেভাবেই তাকাবেন, সে যেভাবে আপনার দেশের দিকে তাকাবে, এটাই স্বাধীনতা। কিন্তু এটা কি ইন্ডিয়া চেয়েছিল? ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছে পাকিস্তান থেকে ভাই আলাদা হয়ে যাও, এরপরে তোমরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও। তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ইন্ডিয়ার উপরে যদি ডিপেন্ডেন্ট হই, নির্ভরশীল হয়ে যাই, কিসের স্বাধীনতা সেটা বলেন? ইন্ডিয়া সেটাই চেয়েছিল, কিন্তু আমরা ইনশাআল্লাহ সেটা হতে আগামীতে দেব না। এই জন্যই আমরা বলেছি নো আগ্রাসন, নো আধিপত্যবাদ। সেটা যেই দেশ হোক, এই দেশ আমাদের, এই দেশ আপনাদের। এই দেশকে আমরা নতুন করে বিনির্মাণ করব নবীন প্রবীণের সমন্বয় ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সম্মানিত অতিথি আলোচক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে, দেখা হবে নতুন বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফারুক ভাই। পরে কথা পরে এখানে আমাদের অনেক কাজ আছে। 1 মিনিট একটু